আরও দুদিন অনিমেষ এসেছিল, বোঝানোর চেষ্টা করেছিল বাড়িটা বিক্রি করে দেওয়া কতটা মঙ্গলজনক। তাকে আর বাড়ির ভেতর অবধি ডাকেননি বসুধা দেবী। হুমকি ভরা ফোনটা পেয়েছেন গতকাল। বসুধার ধারণা অনিমেষের সঙ্গী করেছিল ফোনটা। ইতিমধ্যেই অনুমালার থেকে জেনেছেন অনিমেষের সঙ্গীটি নিজেই আসলে ছোটখাটো প্রমোটার। এতদিন তিনি শামুকে কিছুই বলেননি, কিন্তু গতকাল ফোনটা পাওয়ার পর ছেলেকে ফোনে জানিয়েছেন সবটা। শামু ভয় পেয়ে গিয়েছে খুব। ছেলেটা বরাবরই মা অন্তঃপ্রাণ। সে বারবার করে বলছিল বসুধাকে শিরনি চলে যেতে। তিনি জবাব দেননি। আজকে তাই সিদ্ধান্তটা নিয়েই ফেলেছেন তিনি। সুভাষের অ্যাডভোকেট জ্যোতির্ময় বসুর মেয়ে মেঘশ্রী এখন ল পাশ করে প্র্যাকটিস করছে কয়েক বছর। আজ মেঘশ্রীকে ডেকেছেন উইলটা করেই ফেলবেন বলে। কিন্তু মেঘশ্রী আসার আগেই এলো অনিমেষ। বাইরের দরজাটা খোলা ছিল। অনিমেষ শটান ঘরে ঢুকে পড়ল। হতভম্ব বসুধা কিছু বলার আগেই অনিমেষ বলে উঠল, কেন শুধু শুধু জেদ করছেন দিদিমণি? এত বড় বাড়ি নিয়ে কি করছেন একলা? সে কৈফিয়ত তো আমি তোমাকে দেব না অনিমেষ। কৈফিয়ত চাইছি না, সাবধান করছি। আপনাকে রেসপেক্ট করি বলেই আজকে এলাম। সাবধান করছো মানে? মানে আপনার হয়তো মনে হচ্ছে আমি বা রজতের পেছনে আছি, কিন্তু সত্যটা হলো আপনার পেছনে আসলে অন্য লোক লেগেছে। শহরের অন্যতম ধনী ব্যবসায়ীর মেয়ের এই প্লটটা দারুণ পছন্দ হয়েছে। সে বড় পার্টিকে টাকা দিয়েছে। তারা রজতকে দায়িত্ব দিয়েছে আপনার সঙ্গে ডিল করার। আর তুমি এদের মাঝে দালাল, তাই তো? এই শব্দটা আমার হেব্বি অপছন্দ দিদিমণি, কিন্তু আপনি বললেন তাই কিছু বলছি না। তবে আপনাকে আবারও বলবো, ভেবে দেখুন। শোনো অনিমেষ, আমাকে তোমরা বিরক্ত করো না। আমার জীবদ্দশায় এই বাড়ি তোমরা পাবে না। তোমাদের ওই ব্যবসায়ীর মেয়েকে বলে দিও, তার শখ মেটানোর জন্য আমি আমার প্রাণের ধূলিসাৎ হতে দেব না। আর আমার মৃত্যুর পর এই বাড়ি আমি অনাথ আশ্রম তৈরি করার জন্য দান করব। আজকেই উইল তৈরি হয়ে যাবে। দাঁতে দাঁত চেপে বলেন বসুধা। মেঘশ্রী আজকে আসতে পারেনি। জ্যোতির্ময় বাবু অ্যাক্সিডেন্ট করেছেন। বিষণ্ণ মনে শুতে গেলেন বসুধা। এই বাড়িকে বিক্রি করে দেওয়ার কথা তিনি ভাবতেও পারেন না। একটা বাড়ির সঙ্গে সেই বাড়ি যে তৈরি করে তার যে কি আবেগ জড়িয়ে থাকে তা বাইরে কেউ কখনো বুঝবে না। ঘরের আলোটা নিভিয়ে দিতেই বসুধা খেয়াল করলেন রাস্তার আলোটা জ্বলছে না আজ। অন্যদিন তার পেয়ারা গাছের ফাঁক দিয়ে ওই রাস্তার আলোটা এমনভাবে পড়ে যে তার বেডরুমটা অনেকাংশে আলোকিত হয়ে যায়। নাইট বাল্ব জ্বালানোর প্রয়োজন পড়ে না। আজকে আলোটা জ্বলছে না দেখেই নাইট বাল্বটা জ্বালালেন তিনি। তারপর শুয়ে পড়লেন বিছানায়। রাতের অন্ধকারে কালো পোশাকে শরীরটা মুড়ে দিয়ে খুব সন্তর্পণে প্রাণের নীড়ের পেছন দিকে দরজার একটু অংশ মেশিন দিয়ে কেটে ফেলল ছায়ামূর্তি। তারপর হাত গলিয়ে অ্যাসিড ঢেলে তালাটাকে গলিয়ে দিল। তারপর পা টিপে টিপে ঢুকে পড়ল ঘরের মধ্যে। গোটা ঘর এখন নিস্তব্ধ। বাইরে থেকে ঝিঝির ডাক ছাড়া আর কোনো শব্দ আসছে না। ছায়ামূর্তি এগিয়ে গেল বেডরুমের দিকে। দরজা ভেতর থেকে বন্ধ। ঠোঁট কামড়ালো ছায়ামূর্তি। তারপর একটা এসএমএস করলো বাইরে অপেক্ষারত সঙ্গীকে। মিনিট দুয়েক পরেই বাইকের আওয়াজ উঠল রাস্তায়। আওয়াজের সুযোগে চট করে হাতের মেশিনটা চালিয়ে দরজার খানিকটা কেটে ফেলল সে। ছিটকিনিটা এরপর খোলা কোনো ব্যাপার ছিল না। এই কাজ তাদের আগেও কয়েকবার করতে হয়েছে, তাই হাতের স্পিড বেড়ে গিয়েছে এখন। নিজের মনেই একবার হাসল সে। তারপর দ্রুত পায়ে ঘরের মধ্যে ঢুকে গেল। কি সুন্দর একটা হাত পেটের ওপর আর অন্যটা বালিশের তলায় ঢুকিয়ে বৃদ্ধা খাটের ওপর নিশ্চিন্তে ঘুমিয়ে। একে মারার জন্য ছুরির দরকার পড়বে না। তাই সে নিজের কালো দস্তানা ঢাকা হাতগুলো নিয়ে গিয়ে চেপে ধরল বৃদ্ধার গলা। অতর্কিতে শ্বাস আটকে আসতেই চোখ খুললেন বৃদ্ধা। ছায়ামূর্তি ব্যঙ্গের হাসি হাসল, কিন্তু বৃদ্ধা দেখতে পেলেন না, কারণ ছায়ামূর্তির মুখটা কালো মুখোশে ঢাকা। আরো একটু চাপ দিতে গেল ছায়ামূর্তি, কিন্তু তার আগেই আচমকা বৃদ্ধা বালিশের তলা থেকে হাতটা বের করে ক্ষিপ্র গতিতে কিছু একটা করলেন। বৃদ্ধার গলা ছেড়ে বিকট আর্তনাদ করে মেঝেতে ছিটকে পড়ল ছায়ামূর্তি। তার কালো মুখোশ ভেদ করে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। এদিকে ছায়ামূর্তির চিৎকারে তখন পাশের ঘর থেকে ছুটে এলেন আরো দুজন। এরা বসুধা দেবীর প্রাক্তন ছাত্রছাত্রী, সীমা আর কার্তিক। সীমা পুলিশকে ফোন করতে গেল, আর কার্তিক এসে ছায়ামূর্তির মুখোশটা খুলে ফেলল। চমকে উঠলেন বসুধা দেবী।
তার হাত থেকে ছুরিটা খসে পড়ল। অনিকেত, তুই? কোনো জবাব দিতে পারল না অনিকেত। তার বাঁ চোখ দিয়ে তখন গলগল করে রক্ত পড়ছে। গতকাল পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছে অনিকেতকে। বাইরে থাকা অনিমেষ আগেই চম্পট দিয়েছিল। পুলিশ তাকে খুঁজছে। আজকে সীমা আর কার্তিকের উপস্থিতিতে উইলটা করেই ফেলেন বসুধা দেবী। মনটা যদিও খুবই ভারাক্রান্ত তার। এই চক্রান্তে অনিকেতের মতো ছেলেও যে সামিল থাকতে পারে তা তিনি একবারের জন্য ভাবেননি। তবে ওরা দুই ভাই ভুলে গিয়েছিল, বসুধা দেবী কোনোদিনও অন্যায়ের কাছে হারও মানেননি আর ভয়ও পাননি। কাল আবেগের বশে অনিমেষকে উইলের কথাটা বলে ফেলেই তার মনে হয়েছিল ওরা এত সহজে ছাড়বে না। তাই সীমা আর কার্তিককে সবটা বলে রাতে থাকতে বলেন। সেই সঙ্গে নিজেও ছুরি নিয়ে প্রস্তুত ছিলেন। কার্তিক আগেই পুলিশকে জানাবে বলেও তিনি রাজি হননি, কারণ পুলিশও অনেক সময় এদের হাতে থাকে আর একদম হাতে নাতে ধরতে চেয়েছিলেন। তাছাড়া বয়স্ক মহিলা মানেই যে অসহায় দুর্বল নয় তা প্রমাণ করে দিলেন তিনি।